অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা। 1 মাস সময় পাওয়ায় নভেম্বরের শেষে কমেছে চাপ। ঢাকায় পাবলিক টয়লেটের সংকটে ঝুঁকিতে জনস্বাস্থ্য, টাকা দিয়ে পরিচালনার মডেলেও পরিবর্তন আনার দাবি। অপরিকল্পিত ড্রেজিংয়ে 2.5 বছরেও চালু হয়নি জামালপুরের ফেরিঘাট টার্মিনাল, দুর্ভোগ লাঘবে সচলের দাবি। দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া, ফেডারেশনের কমিটি, শিক্ষার্থী প্রতিনিধি, খেলাকে গণ্ডির বাইরে নেয়ার আশা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর আনিক এবং আমি শরীফ রওশন। জরিমানাহীন রিটার্ন জমার সময় আরও 1 মাস বাড়িয়েছে এনবিআর। এতে অন্যান্য বছরের তুলনায় চাপ কমেছে এবারের নভেম্বরের শেষ কয়েকদিনে। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারাও। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। গত 22 অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে রাজস্ব বোর্ড। এনবিআর বলছে এতে এসব অঞ্চল ও প্রতিষ্ঠানের অন্তত 12 লাখের বেশি রিটার্ন জমা পড়বে শুধুমাত্র অনলাইনেই। 24 নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 12.5 লাখ গ্রাহক। এর মধ্যে ই রিটার্ন জমা পড়েছে 5 লাখেরও বেশি, যা 2023-24 অর্থ বছরে একই সময় ছিল 2,17,000। তবে অনলাইনে রিটার্ন বাড়লেও এ সময়ের মধ্যে মোট রিটার্ন 15 লাখ অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় খুব একটা বেশি নয়। এরই মধ্যে প্রতি বছরের মতোই এবারও বিনা জরিমানায় রিটার্ন দাখিলের সময় প্রথম ধাপে বেড়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। তবে অন্যান্য বছরগুলোতে নভেম্বরের শেষ মুহূর্তে সময় বাড়ালেও এবার প্রায় 2 সপ্তাহ আগেই সময় বাড়ানোর ঘোষণায় মাস শেষেও সার্কেলগুলোতে ভিড় নেই বলছেন কর কর্মকর্তারা। শেষের 15 দিন আমাদের চাপটা থাকে, আমরা সার্ভিসটা, লোকবল, জনবল নিয়োগ শেষের 15 দিনে বেশি রাখি। সময় বৃদ্ধির কারণে যারা করদাতা ইটিআইএন ইতিমধ্যে নিয়েছেন তারা সকলেই আয়কর রিটার্ন দাখিলে সচেষ্ট হবেন এবং এই 31 ডিসেম্বরের ভিতর আয়কর রিটার্ন দাখিল না করিলে আপনাকে জরিমানা দিতে হবে। কর কমিশনাররা বলছেন সময় বাড়ানোর কারণে গত বছরের তুলনায় এবার নভেম্বরের শেষে চাপ কমলেও রিটার্ন সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা তাদের। তবে অনলাইনে ও সার্কেল অফিসে জরিমানাহীন রিটার্ন জমার সময় বাড়ালেও 30 নভেম্বরের পর কর অঞ্চলের বিশেষ আয়োজন চলবে কিনা আসেনি সেই সিদ্ধান্ত। প্রত্যেকটা জোনেও এটা অনলাইনে মানুষ আগ্রহ প্রকাশ করছে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ওখানে সাপোর্ট স্টাফ আছে, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তারা এটা সহযোগিতা করছে তাদেরকে কিভাবে হেল্প করা যায় এবং তারা এটা ভালোই আমরা রেসপন্স পাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের মেলা নভেম্বর পর্যন্ত আছে, এর পরবর্তীতে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হবে। 2023-24 করবর্ষে দেশের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ছিল কোটির কাছাকাছি আর রিটার্ন জমা পড়েছিল 43 লাখ। চলতি করবর্ষে টিআইএন সংখ্যা ছাড়িয়েছে 1,07 লাখ। এনবিআর বলছে অনলাইনে রিটার্ন অভ্যস্ত করতে পারলে কমে আসবে এ পার্থক্য। আগামী 2 বছরের মধ্যে সব রিটার্নদাতাদের অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা সংস্থাটির। মাঝার মাহবুব, এখন ঢাকা। দিন দিন ঢাকার বাসযোগ্যতা কমে আসার অন্যতম কারণ পাবলিক টয়লেট বা গণশৌচাগারের তীব্র সংকট। হাতে গোনা যেসব পাবলিক টয়লেট আছে সেটাও পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাই বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। নগর পরিকল্পনাবিদরা বলছেন টাকা দিয়ে টয়লেট পরিচালনা বিশ্ববিরল, তাই এই মডেলে পরিবর্তন আনার দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফিন। ঝুঁকি নিয়ে রাস্তার কিনার ধরে চলছেন বেশিরভাগ পথচারী, কারণ ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনালের সামনে এই চওড়া ফুটপাথটি প্রায় পুরোটাই ভিজে আছে মানুষের মূত্রে, যা থেকে ঝাঝালো ও কটু গন্ধে পেট গুলিয়ে আসে। এখানে দাঁড়ানোর কোনো উপক্রম নেই। এমন নাগরিক সংকটে কতটুকু সোচ্চার রাজধানী। আন্তনগর এ টার্মিনালের ভেতরেও নেই স্বাগত জানানোর পরিবেশ।
কেউ এখানে অপেক্ষায় থাকে না কারোর জন্য, বরং ডানে বামে না দেখেই সেরে নেয় জরুরি কাজ, যেন পুরো টার্মিনালটি এক প্রক্ষালন ময়দান। কোনো কথাই তো কাজ হইতে না, সবাই যার মন মতো করে যায়। আমাদের ভাত খেতে দুর্গন্ধ, ভাত বেচা চলা ফেরা সবই তো সমস্যা। ময়লা আবর্জনা পানি জমা থাকে, মুতের পানির উপর মানুষের লড়াচড়া করে। আমরা যখন গাড়ি পার্কিং করি আমরা নিজেরাও এখানে টিকতে পারি না। দুটা পাবলিক টয়লেট আছে, ওখানে গেলে হয়তো স্টাফদেরও সমস্যা হয়, গেলে 5 টাকা করে নেয়। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনপিপির তথ্যে মহানগরী ঢাকায় 2,39,00,000 মানুষের বাস, যেখানে 2/3 মানুষই প্রতিদিন ঘরের বাইরে যাচ্ছেন। তবে তাদের জন্য 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পাবলিক টয়লেট আছে মাত্র 167টি। অর্থাৎ নগরীতে চলাচল করেন এমন প্রায় 1.25 লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট আছে একটি। গণশৌচাগারের তীব্র সংকটে বেগ চেপে রাখার অভ্যাস গড়েছেন অনেকে, আর বাকিরা চক্ষু লজ্জা এড়িয়ে খোলা আকাশের নিচে সাড়া দিতে বাধ্য হচ্ছেন। অ্যাভেলেবেল আপনি পান যে আপনার অপশন আছে, আপনি অবভিয়াসলি তার সেকেন্ড অপশন আপনি চুজ করবেন না। বিব্রত করো এবং এটার জন্য উদ্যোগ নেওয়া খুবই জরুরি। পাবলিক টয়লেট সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন কর্মজীবী ও নারী শিক্ষার্থীরা। বিড়ম্বনা এড়াতে তাদের অনেকেই নিয়েছেন অপর্যাপ্ত পানি পানের কৌশল, আছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। বাইরে যায় কোনো প্রকার পানি বা ফুড না গ্রহণ করার জন্য, কারণ আমরা আমাদের আশেপাশে এত এটিএম বুথ দেখি, কিন্তু কোনো টয়লেট, পাবলিক টয়লেট বা পাবলিক ওয়াশরুম আপনি দেখবেন না। ঢাকা শহরে যতগুলো আমি যেখানে গিয়েছি পাবলিক টয়লেট দেখেছি, সেটা আসলে মেয়েদের ব্যবহারের জন্য উপযোগী না এবং চেপে থাকা থেকে অনেক সময় শারীরিক অনেক সমস্যা হয়ে যাচ্ছে। শপিং সেন্টার খুঁজতে হয় বা রেস্টুরেন্ট খুঁজতে হয়, তারপর দেখা যায় যে অনেক রাত হলে তো সেটা পাওয়াও যায় না। মোবাইল টয়লেট সহ 114টি পাবলিক টয়লেট আছে ঢাকা উত্তর সিটিতে, যার 74টি সরাসরি উত্তর সিটি কর্পোরেশন ও সরকারিভাবে নির্মিত ও পরিচালিত। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হালনাগাদে 70টি গণশৌচাগার থাকলেও এর মধ্যে বন্ধ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত অনেকগুলো। গত 1 দশকে সাজেদা ফাউন্ডেশন, ওয়াটার এইড, স্পেস, ভূমিজ, আরবানের মতো বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা বেশ কিছু টয়লেট নির্মাণ করে, যেখানে রয়েছে নারী, পুরুষ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা ব্যবস্থা, আছে সিসিটিভি ক্যামেরা ও লাগেজ রাখার মতো বেশ কিছু সুবিধাও। রাজধানীসহ সারা দেশে পাবলিক টয়লেট ব্যবহারে আরেকটি বাধা ব্যবহার ফি, কারণ এগুলো ব্যবহারে গুনতে হয় অন্তত 5 থেকে 10 টাকা। এছাড়া ইজারা ও সমিতির মাধ্যমে পরিচালিত অনেক পাবলিক টয়লেট পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। কোথাও শৌচাগারের জন্য বরাদ্দ পানি বিক্রি করে দেওয়া হয়, আবার কোথাও বা ব্যবহার করা হয় বিভিন্ন পণ্যের স্টোর রুম হিসেবে। এদের কাগজ দেখা যায় 5 টাকা, কিন্তু ওরা নেয় 10 টাকা। ঢাকা শহরে সবচেয়ে বেশি কিন্তু পাবলিক টয়লেটই কিনতে হয়, আর যেন পাবলিক টয়লেটগুলো বেশিরভাগ কিন্তু ক্লিয়ার থাকে না। 5-10 টাকা করে ওরা নিয়ে যায়, গাড়ি পরিষ্কার করে গাড়িওয়ালারা আর কি। মাঝে মধ্যে একটু যদি শর্ট পড়ে 2-1 বালতি আমরা একটু নেই, নিয়ে একটু গাড়ি টিপ গেতাছে টান দিয়ে দিই। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, পাবলিক টয়লেট পরিচালনায় ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় সহ অনিয়মের অভিযোগ পাওয়া গেলে অপসারণ করা হবে। আর লোকবল ঘাটতি পূরণ হলে সরাসরি পরিচালনার দায়িত্ব নেবে সিটি কর্পোরেশন নিজেই। মোস্ট অফ দ্য পাবলিক টয়লেটস কিন্তু বিভিন্ন সংস্থা, এনজিওর মাধ্যমে পরিচালিত হয়। তাদের সাথে আমাদের একটা চুক্তি হয় এবং সেখানে স্পেসিফিকেশন দেওয়া থাকে, কত টাকা মূল্য, কত টাকা দর হবে, কি করতে হবে তাদেরকে। শর্ত ভঙ্গ করলে যা করতে হয়, যে ডিসিপ্লিনারি অ্যাকশন, সেটা অবশ্যই আমরা নেব। ড্রেনেজ সার্কেলের জনবল নিয়োগ হলে মোস্ট অফ দ্য টয়লেটস আমরাই পরিচালনা করব, তখন যে অভিযোগগুলো আছে সেটাকে আরও ভালোভাবে টেক কেয়ার করা আমাদের সম্ভব হবে। তবে আপাতত গণশৌচাগার সংকট মাথায় নিয়ে ঢাকার জনস্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে। বাড়ছে ইউরিন ইনফেকশন, কিডনি বিকল আর রেচনতন্ত্রের জটিল রোগাক্রান্তের সংখ্যা। চেপে যদি ধরে রাখে, প্রস্রাবের থলিতে অনেক প্রস্রাব থাকে, তাহলে মাংসপেশিগুলো সবসময় প্রসারিত অবস্থায় থাকে। পরবর্তীতে দেখা যায় তার সংকুচিত হওয়ার যে শক্তি, সে তীব্রতা স্বাভাবিক অবস্থায় আর আসে না, প্রসারিত থাকে। এবং সেই সমস্ত ক্ষেত্রে প্রস্রাব করার পরেও দেখা গেল যে তাদের প্রস্রাব যথেষ্ট পরিমাণে জমা থাকে, যেটাও তার পরবর্তীতে পাথর হওয়া, ইনফেকশন হওয়া, কিডনি নষ্ট হওয়ার একটা বড় কারণ হতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, টাকা নিয়ে পাবলিক টয়লেট পরিচালনা বিশ্বে বিরল। প্রচলিত এই মডেল থেকে বের হতে হবে সিটি কর্পোরেশনকে। জনবহুল ঢাকায় প্রতি 400 মিটার এলাকায় অন্তত একটি ও নগরীতে 6 থেকে 700 পাবলিক টয়লেট থাকা আবশ্যক বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ।
জনস্বাস্থ্যের প্রতিবিধান করা কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রকে দায় দায়িত্ব দিয়েছে, এবং সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার আইন সেখানেও কিন্তু জনস্বাস্থ্যের দায় দায়িত্ব কর্পোরেশনকে দেওয়া হয়েছে। এই জন্যই প্রতিটি মানুষ যার জরুরি প্রয়োজনে পাবলিক টয়লেটে যাওয়াটা জরুরি অধিকার, এবং বিশ্বে বাংলাদেশের মধ্যে এমন নাই যে পাবলিক টয়লেট দিলেই মনে হয় যে সেটা মেনটেন্যান্সের টাকা কর্পোরেশন নাই, কারণ আপনি তো কর্পোরেশন ট্যাক্স নিচ্ছেন, তাহলে কেন মানুষের কাছ থেকে টাকাটা নিতে হবে? যেই শহরে মেট্রো রেল আছে সেই শহরে পাবলিক টয়লেট নাই কেন? এই গল্পটা অচল গল্প। সরকার বড় সমস্যা নিয়ে চিন্তিত, কিন্তু জনগণের পাবলিক টয়লেট সমস্যা মনে হয় ছোট সমস্যা, কিন্তু তার চেয়ে বড় সমস্যা কিন্তু কিছু নাই। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, নগরীর মসজিদ, রেস্টুরেন্ট, পাম্পের টয়লেটগুলো ব্যবহার বিধি তৈরি করে জনগণের জন্য উন্মুক্ত করার। পাবলিক টয়লেট ব্যবহারকারীদের আহ্বান, নিজে যেমন চাই ব্যবহারের পর অন্যের জন্য তেমনই পরিচ্ছন্ন রাখতে। তানজিম শাফিন, এখন ঢাকা। জামালপুরে ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফেরিঘাট টার্মিনাল পড়ে রয়েছে অচল অবস্থায়। বাংলাদেশ অভ্যন্তরীণ যে নৌপরিবহন কর্তৃপক্ষ তাদের অপরিকল্পিত ড্রেজিং এর কারণেই নব্যতা সংকটে ২.৫ বছরেও চালু করা সম্ভব হয়নি এই ফেরি চলাচল। এই নৌপথে চলাচলকারীরা ইঞ্জিন চালিত নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে যমুনা নদী পার হচ্ছেন। এই দুর্ভোগ লাঘবে ফেরি চালু করে টার্মিনালটি সচল করার দাবি জানিয়েছে স্থানীয়রা। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। ২০০১ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসীঘাট পর্যন্ত বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। নদীর দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিতে আবারও এই নৌপথে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেয় BIWTA। ২০১৮ সালে দুপারে নৌ টার্মিনাল নির্মাণ শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হয় ২০২১ সালের জুনে। ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির উদ্বোধন করা হয় ২০২২ সালের ৯ এপ্রিল। তবে পরিকল্পিতভাবে ড্রেজিং না করায় ২৬ কিলোমিটার এই নৌপথে ২.৫ বছরেও শুরু হয়নি ফেরি চলাচল। তাই ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিদিন কয়েক হাজার যাত্রী দীর্ঘ এই নদীপথ পাড়ি দেন। তার উপর ঘাট ইজারাদারদের বিরুদ্ধে রয়েছে জোর করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। বালাসীঘাট, ফুটানীবাজার ঘাট দুইটা টার্মিনাল বানাইছে, কত কোটি টাকা নষ্ট হয়েছে, কোনো উপকারে আসে নাই। এটা না করে যদি একটা ব্রিজের ব্যবস্থা করে দিত, আমাদের এখানে আসা বসে থাকতে হতো না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতেছি, এদিকে কেউ নজর রাখবে না। আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ, সবসময় অবহেলিতই আছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসতে সমস্যা, রিস্ক হইতেছে। তবে যাত্রী পারাপারে অধিক ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ। ৩ বছর হলো এই ভাড়াটা ৩০০ টাকাই। এই মাঝখানে ছাত্ররা এরা হিসাব ৫০ টাকা কমাইছিল, কমানোর পরে দেখা যায় বহু টাকা লস হয়। তারাই আবার ৭ দিন কালেকশন করে আবার বলছে ঠিক আছে আমরা উঠান। বিগত ৩০ বছর যাবৎ আব্দুল করিম দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ নৌঘাটে দোকান করে সংসার চালাচ্ছেন। এই নৌঘাট হয়ে আগে উত্তরাঞ্চলের ৮ থেকে ১০টি জেলার মানুষ যাতায়াত করত। বর্তমানে যাত্রী পারাপার অনেক কমে গেছে, ফলে তার মতো অন্য দোকানীদের ব্যবসায়ও পড়েছে ভাটা। ৩০০ টাকা ভাড়া দিয়ে একটা যাত্রী যাওয়ার ধরে তারপরও খুব জুলুমের সাথে যায়। এখন অর্ধেক যাত্রী হয়ে গেছে, এখন তাতে ব্যবসা আমার অনেক কমে গেছে। নাগরিক অধিকার কর্মীরা বলছেন, রাস্তা চওড়া না করে অপরিকল্পিতভাবে নদী ড্রেজিং করায় এই প্রকল্প কোনো কাজেই আসছে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, নাব্যতা সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। কর্মকর্তারা যদি পরিকল্পিতভাবে নদী ড্রেজিং করতেন এবং পরিকল্পিতভাবে যদি বাহাদুরাবাদ ঘাট থেকে যে রোডটি দেওয়ানগঞ্জ পর্যন্ত সেটি বড় করা হতো, প্রশস্ত করা হতো, তাহলে এই রুটে বহু মানুষ যাতায়াত করতো এবং লাভজনক হতো। বিভিন্ন মিটিংয়ে সেগুলো যে জেলার যে সমন্বয় সভায় আছে বা আমরা বিভিন্ন ফোরামে যে মাপের ফোরামের মাধ্যমে সরকারকে অবহিত করা যায়, এগুলো আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি। পাশাপাশি আমরা আবারও চিঠি লিখব যাতে নদীর নাব্যতা ফিরিয়ে এনে সেটার যে ড্রেজিং করে হয়তো বা যে আমাদের যে ফেরিগুলো যেন চলাচল করতে পারে। অচল ফেরিঘাট টার্মিনালটি সচল করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা জামালপুরবাসী। এখন জামালপুর। হেমন্তের ভোরের কুয়াশা মাখা প্রথম সকাল, প্রথম সূর্য আর হেঁটে চলা কৃষকের বাড়ি ফেরা।
প্রকৃতি ও জনজীবনে নানা বৈচিত্র্য নিয়ে আসে হেমন্ত। শীতের আগমনী বার্তা দেওয়ার পাশাপাশি যা গ্রামীণ জনপদকে করে তোলে কর্মচঞ্চল। এই সময় নতুন ধান ঘরে তোলা, হরেক রকম ফল ফসল আর খেজুর গুড়ের ব্যবসা ঘিরে বাড়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ব্যস্ততা। আর বৈচিত্র্যময় এই ব্যবসায়িক কর্মকাণ্ড সমৃদ্ধ করে স্থানীয় অর্থনীতিকেও। সজীব আহমেদের ক্যামেরায় দারুণ এক প্রতিবেদন আছে মাসিম আক্তারের, চলে যাব সেখানে। রাতের আধার কাটিয়ে পূবাকাশে ভোরের সূর্য, হেমন্তের পাকা ধানের ডগার ফাঁকে উকি দেয় রাঙা আলো। তাতে ধীরে ধীরে ফিকে হয় অন্ধকার। তখনও কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ। ভোরের আলোয় বরেন্দ্রর মাঠে মাঠে তখন মুক্তদানার মতো জলজলে সোনারাঙা শিশির বিন্দু। কিছুক্ষণ যেতেই হেমন্তের শীতল প্রকৃতিতে ঘটে প্রাণের উপস্থিতি। ঠিক তখনই শিশির ভেজা ভোরে কাস্তে কোদাল হাতে মাঠে নামে কৃষাণের দল। পাশেই লাঙল দিয়ে হাল চাষে ব্যস্ত বরেন্দ্রর চাষি। অগ্রহায়ণের এ সময়ে পরিপক্ক ফসল তোলার পাশাপাশি চলে নতুন আবাদের প্রস্তুতি। যখন যেটা সময় তখন সে সময়তে চাষাবাদ করে আমরা কৃষি মানুষ, সে আবাদ টাবাদ করি। ড্রাগন করি, তারপরে বোর আছে, তারপরে করলা, পটল, এভরিথিং আমরা আবাদ করি। ষড়ঋতুর বাংলায় হেমন্ত উৎসবের ঋতু। অগ্রহায়ণে নবান্ন, রোপা আমন ধান ঘরে তোলা ঘিরে তাই কৃষকের উচ্ছ্বাস। বেলা বাড়লে গ্রাম জুড়ে চলে পিঠা, পায়েস আর মিষ্টি খাওয়ার ধুম। আর দিন গড়িয়ে বিকেল হতেই খেজুরের গাছ ঘুরে রস সংগ্রহে বাড়ে গাছির ব্যস্ততা। বধুর দেশের চিঠি আসে, খবর লইয়াই আমার তরে। দিগন্ত জোড়া মাঠ, তার এক পাশে পাকা ধানের গাদা আর অন্য পাশে খেজুর গাছের সারি। সেই পাকা ধান আর মিষ্টি রসের ঘ্রাণে তাই গাছির কণ্ঠে ওঠে আনন্দের সুর। ওরে আইতে যাইতে পথে পড়ে গভীর গহীন সমুদ্র। হেমন্তে পাকা ধান, নানা ফল ফসলের আবাদ আর খেজুর গুড় ঘিরে চাঙ্গা হয় বরেন্দ্র অঞ্চলের ব্যবসা বাণিজ্য। যাদের খেজুর গাছ আছে তারা বেশ অর্থকারী ফসল হিসেবে দেখে এবং খুব লাভজনক ব্যবসা এটা। আর বর্তমান গুড়ের বাজার তো এখন ভালোই, 160, কিছুদিন আগে 220 টাকা গেল, 30 টাকা গেল। আমরা আশা করছি এই বছর 3 কোটি টাকার গুড় সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি নির্ভর অর্থনীতিতে হেমন্ত আসে আশীর্বাদ হয়ে। নবান্নের শস্য, পিঠাপুলি আর নানা অর্থনৈতিক কর্মকাণ্ড সমৃদ্ধ করে এ জনপদকে। শীত নতুন একটা ঋতুই নিয়ে আসে না, আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষকদের জন্য একটা নতুন সময় নিয়ে আসে। আমি বলবো যে সেই দিক থেকে শীত আমাদের জন্য একটা আশীর্বাদ হিসেবেই আসে আর কি। বছর শেষে মহাজনের ঋণ পরিশোধে কৃষকের হাসি আর সারা বছরের অন্নের জোগানো হয় এই সময়। বাংলার ঘরে ঘরে হেমন্ত তাই সুখ সমৃদ্ধিকাল। মাসুম আক্তার, এখন রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন আমন ধান উঠতে শুরু করলেও এখনও চড়া বাজার। এছাড়া ভারত থেকে আমদানির পর থেকেও অপরিবর্তিতই রয়েছে চালের দামও। সংশ্লিষ্টদের দাবি, মোকামে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় চাহিদা মতো ধান কিনতে পারছেন না চাল কল মালিকরা। তবে সরবরাহ স্বাভাবিক হলে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জে উঠতে শুরু করেছে নতুন মৌসুমের আমন ধান, যাতে গেল কয়েক মাসের তুলনায় বেড়েছে সরবরাহ। তবে তা এখনও চালকল মালিকদের চাহিদার চেয়ে কম হয় চড়া ধানের বাজার। মূলত জেলার 250 চালকলে ধানের যোগান দেয় আশুগঞ্জের মেঘনাপাড়ের এই মোকাম। প্রতিদিন কেনাবেচা হয় 5 থেকে 6 কোটি টাকার। মৌসুমে যা আরও বাড়ে। তবে গত বড় মৌসুম শেষ হওয়ার পর থেকে সরবরাহ কমে যাওয়ায় বাড়তে থাকে দাম। বর্তমানে প্রতিদিন 40 থেকে 50 হাজার মন ধান মোকামে উঠছে।
তবে তা চাহিদার তুলনায় অর্ধেক হওয়ায় প্রতিমন বিয়ার আটা ১৬৫০ টাকা, বিয়ার ২৯ ১৫৭০ ও মোটা জাতের ধান বিক্রি হচ্ছে ১৩৭০ টাকায়। এই সপ্তাহে নতুন ধান আমন ধান আসতেছে, তো এই হিসাবে আশা করা যায় ধানের দর কমার সম্ভাবনা আছে। ধান আমদানিতে বেশি হবে, আস্তে আস্তে ধানের সংকটটা কমে যাইব, কমারের বাজারটা একটু নিয়ন্ত্রণে আসবে বা কমার সম্ভাবনা আছে। চালকল মালিকরা বলছেন, ধানের বাজার নিয়ন্ত্রণে না এলে এবারের আমন মৌসুমে সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন হবে না। নতুন ধানের যে যে সরবরাহ, সেই সরবরাহ অনুপাতে দামটা অনেক বেশি, সেই জন্য আমাদের কোনোভাবেই পড়তে হচ্ছে না। ইন্ডিয়ান এলসি আসছে, আমরা ধারণা করছিলাম আমরা পড়তে হবে, সেটাও হচ্ছে না। আমরা যে সরকারকে চাল দেব, সেটা নিয়ে আমরা সরকারকে কিভাবে চালটা দেবো সেটা নিয়ে সন্দিহান। কারণ গভর্নমেন্ট আমাদের যে রেট দিছে, সেই রেট ৪৭ টাকা, আর আমাদের পড়তে হচ্ছে ৪৯ থেকে ৫০ টাকা। আশুগঞ্জ থেকে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এদিকে ছুটির দিনে রাজশাহীর বাজারে মাছের দাম অপরিবর্তিত রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় বাড়েনি দামও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হরগ্রাম বাজার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ছুটির দিনের বাজার দর সম্পর্কে জানাবেন। রওশন, আসলে রাজশাহীর হরগ্রাম মাছ বাজারটিতে এখানে মূলত সামুদ্রিক মাছ এবং নদী এবং খালবিলের মাছ সবচেয়ে বেশি সরবরাহ থাকে এবং অন্যান্য দিনের মতো আজকেও আমরা দেখছি যে একেবারে ভোর থেকে কিন্তু হাঁক ডাকের মধ্যে দিয়েই বাজারটি শুরু হয়েছে এবং যে পরিমাণ আসলে মাছের সরবরাহ বেড়েছে সেই ক্ষেত্রে আসলে দাম খুব একটা বেশি বাড়েনি। ছুটির দিনে আমরা আজকে লক্ষ্য করেছি যে ক্রেতা সমাগমে বেড়েছে। মূলত আসলে এই বাজারটিতে যদিও আসলে আশপাশের অর্ধ শতাধিক বাজারের খুচরা বিক্রেতা এবং একই সাথে ফেরি করে যারা বিক্রি করেন তারা কিন্তু আসলে এখানে কেনাকাটা করেন, তারপরে কিন্তু ছুটির দিনে আসলে সাধারণ যে নগরবাসী তারাও কিন্তু আসলে মাছ কিনতে আসেন। তো এই ক্ষেত্রে আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে অন্যান্য দিনে থেকে মাছের যে দাম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। যেমন আজকে স্বাভাবিকভাবে যেই মাছটি সবচেয়ে বেশি বিক্রি হয় সিলভার কাপ, সেটি ১৩০ টাকা থেকে শুরু করে ২৬০ টাকা কেজি দরে আমরা দেখেছি এবং একই সাথে অন্যান্য যে মাছগুলো রয়েছে কাতল মাছ ২৬০ টাকা থেকে শুরু করে ৩৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং এছাড়া পাঙ্গাস মাছ কিন্তু সেটি ২৯০ টাকা দরে বিক্রি হয়েছে, যেটি নদীর পাঙ্গাস। এবং সর্বোচ্চ যেই মাছটির দাম এখানে আমরা লক্ষ্য করেছি খুচরা মাছের যে সমস্ত দামগুলো রয়েছে সেটি বিশেষ করে বাঁশপাতা সেটি ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং চিংড়ি মাছ সেটি বিক্রি হচ্ছে ৩৯০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত। এবং অন্যান্য যে সমস্ত নদীর মাছগুলো রয়েছে সেই মাছগুলো সরবরাহ বেড়েছে, বিশেষ করে ট্যাংরা, পাবদা এবং যে ছোট মহলা মাছগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে এখানকার বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে দামটি খানিকটা স্বাভাবিক রয়েছে। তো এই ক্ষেত্রে আজকের বাজারে অন্যান্য দিনের তুলনায় আসলে যে পরিমাণে আসলে দাম বাড়ার কথা অন্যান্য ক্ষেত্রে, যেমন ছুটির দিনের যেহেতু এখানে ক্রেতা সমাগম বেশি এবং মাছের সরবরাহ আছে যার কারণে আসলে খুব একটা বেশি দাম বাড়েনি, অন্যান্য দিনের মতোই আসলে দাম রয়েছে। এবং এই অবস্থায় এখন মাছের বিক্রেতা যারা রয়েছেন, আড়তদাররা আছেন, তারা বলছেন যে আসলে মাছের সরবরাহ এই সময়টুকু বাড়ে, বিশেষ করে নদী খালবিলে যেহেতু পানি শুকিয়ে আসে যার কারণে হরেক রকম মাছ কিন্তু আসলে ধরা পড়ে এবং সেগুলো সরবরাহ কিন্তু আসলে এই বাজারে হয়। বিশেষ করে এর পাশেই প্রবাহিত যে পদ্মা নদী, সেখানে রাজশাহী থেকে যে পশ্চিমের দিকে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে নদীর অনেকগুলো ঘাট রয়েছে, সেই ঘাটগুলো থেকে যে মাছগুলো আসলে প্রত্যেক দিন ধরা পড়ে এবং ভোরবেলায় কিন্তু এখানে সেই মাছের সরবরাহগুলো বৃদ্ধি পায় এবং সেই কারণে মাছের সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু দাম খুব একটা বেশি বাড়েনি এবং পুকুরের মাছের যে দরটি রয়েছে সেটি অন্যান্য দিনের মতো এবং গেল সপ্তাহের মতোই স্বাভাবিক রয়েছে। তো রওশন, এই ছিল হরগ্রাম মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ছুটির দিনের রাজশাহীর মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দর্শক, দেশের অন্যান্য জেলার তুলনায় টাঙ্গাইলের খেজুরের রস ও তা থেকে তৈরি গুড় উৎকৃষ্ট মানের। টাঙ্গাইলের শীতের তীব্রতা যত বাড়ছে তত বাড়ছে মৌসুমী গাছিদের খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, টাঙ্গাইলে খেজুরের যে রস, সেই রস থেকে গুড় তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে জানাবেন এবং সেই প্রক্রিয়াকরণে কোনো কারখানা এখন পর্যন্ত হয়েছে কি না অঞ্চল ভিত্তিক, সে বিষয়ে তথ্য থাকলে জানাবেন। আমি আপনার প্রশ্ন যে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে, টাঙ্গাইলে এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে কোনো গুড় তৈরির কারখানা গড়ে ওঠেনি। আর এখানে যে সমস্ত গাছি রয়েছে আর বেশিরভাগই রাজশাহী, নাটোর,
পাবনা, বগুড়া থেকে আসা। তারা বলছেন যে অন্যান্য জেলার চেয়ে এই টাঙ্গাইলের খেজুরের রসের মান অনেক ভালো এবং এখান থেকে যে গুড় পাওয়া যায় তা সেই গুড়ের মানটাও অনেক ভালো, যে কারণে এই টাঙ্গাইলের রস ও গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। তো গাছিরা বলছেন যে টাঙ্গাইলে যদি বাণিজ্যিকভাবে এই গুড় তৈরির কারখানা করা যায়, একদিকে যেমন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের তেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে, অন্যদিকে এখান থেকে অনেক উৎকৃষ্ট মানের গুড় পাওয়া যাবে যা দেশের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন গাছিরা বলছেন যে ভোর থেকে তারা এই বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করেন আর সেই রস তারা বিক্রি করতে পারেন 60 থেকে 70 টাকা লিটার। আর এছাড়াও তারা বলছেন যে এই 100 লিটার রস থেকে প্রায় 18 থেকে 20 কেজি গুড় পাওয়া যায়, যা 500 থেকে 550 টাকা কেজি দরে তারা বিক্রি করতে পারেন। আর গাছিরা বলছেন যে এখানে স্থানীয় যে সমস্ত খেজুর গাছ রয়েছেন তারা প্রত্যেকটি খেজুর গাছ 500 থেকে 1000 টাকার মধ্যে ইজারা নিয়ে তারা এখান থেকে তারা এই রস সংগ্রহ করে এবং গুড় বিক্রি করে থাকেন। আমরা এখানে ভোরবেলা এসে উপস্থিত হয়েছি, আমরা লক্ষ্য করেছি অনেকেই মোটরসাইকেল নিয়ে দূর দূরান্ত থেকে তারা খেজুরের রস খেতে এসেছেন। আবার অনেকেই আমরা লক্ষ্য করেছি খেজুরের রস খাওয়া শেষে তারা কিন্তু বাসায় নিয়ে গিয়েছেন প্রিয়জনদের খেজুরের রস খাওয়ানোর জন্য। তবে এ বিষয়ে অনেকেই বলছেন যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেই বিষয়ে তারা গাছি যারা রয়েছেন তারা বলছেন দিয়ে কিন্তু তারা ঢেকে দিচ্ছেন, যে কারণে বাদুড় বা অন্য কোনো পশু পাখি বা পোকা মাকড় যেন রসের সংস্পর্শে আসতে না পারে। আর এদিকে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে যে চলতি মৌসুমে প্রায় 80 হেক্টর জমিতে খেজুর গাছের আবাদ হয়েছে আর সেখান থেকে রস সংগ্রহ করা যাচ্ছে। আর এদিকে জেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্থাৎ সিভিল সার্জন বলেছেন যে খেজুরের রস কাঁচা না খাওয়াই ভালো। তিনি বলছেন যে অনেক সময় খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়াতে পারে, আর নিপা ভাইরাস ছড়ালে যারা আক্রান্ত হয় সেখান থেকে প্রায় 80% মানুষই কিন্তু মৃত্যুবরণ করেন। তো এই ছিল টাঙ্গাইলের খেজুরের রস সংগ্রহ ও বিক্রির সবশেষ তথ্য। দূতাবাসে আবেদনের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংশোধন প্রক্রিয়ার কারণে ইতালিতে থাকা 10,000-এরও বেশি অবৈধ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে আপাতত এই সুযোগ 2025 সালের 30 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। দালাল চক্রের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালি সহ ইউরোপের দেশে পাড়ি জমানো বাংলাদেশির সংখ্যা কম না। কেউ কেউ পাসপোর্ট সঙ্গে নিলেও নির্দিষ্ট দেশে পৌঁছে ফেলে দেন পাসপোর্ট, পরে নিজের বয়স কমিয়ে আবেদন করেন বৈধতার। এখানে বাধে বিপত্তি। বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংশোধনের অভাবে বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এতে করে অনেকেরই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে। এমন পরিস্থিতিতে শুধু ইউরোপ নয়, 2025 সালে 30 এপ্রিল পর্যন্ত বিশ্বের সব দেশে থাকা প্রবাসীরাই সেখানে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিজের পাসপোর্টের তথ্য পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। এমনকি বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত তথ্য সংশোধন বা পরিবর্তনের বিধান থাকায় সবচেয়ে বেশি খুশি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কারণ এর মাধ্যমে ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটিতে থাকা 2 লাখের বেশি বাংলাদেশিদের মধ্যে অন্তত কয়েক হাজার অবৈধ বাংলাদেশের বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাসপোর্টের সমস্যার কারণে আমরা আগে ইতালিতে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারতাম না। এখন বাংলাদেশ সরকার যাদের পাসপোর্টের সমস্যা আছে 5 বছরের সংশোধন করার সুযোগ দিয়েছে। আমি খুব আনন্দিত। এই তথ্য পরিবর্তনের কারণে ইতালি প্রবাসীরা অনেক বৈধতা পাবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে। ইতিমধ্যেই প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের কাজ শুরু করেছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস। এই প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্যে বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। এখন এনআইডি ছাড়াও বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমেও তথ্য সংশোধন করা যাবে। কোনো ব্যক্তি তার তথ্য সংশোধনের প্রয়োজন হলে মাতা পিতার নাম, তার নাম, বয়স সহ 5 বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমে। নির্দিষ্ট সময় পর বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে আপাতত তথ্য পরিবর্তনের কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। দুদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেন জুড়ে বিদ্যুতের গ্রিডে এসব হামলায় হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে 10 লাখের বেশি মানুষ। পরবর্তী লক্ষ্য কিয়েভের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। ছোড়া হবে নতুন অরেশনিক হাইপারসোনিক মিসাইলও, শক্তিতে যা পারমাণবিক অস্ত্রের সমতুল্য। হুমকি হিসেবে বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার দাবি, ইউক্রেনকে পশ্চিমাদের দেয়া অস্ত্রের চেয়ে 10 গুণ শক্তিশালী রাশিয়ার অস্ত্রের এই মজুত। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। ছয়টি যুদ্ধাস্ত্রবাহী ওরেশনিক মিসাইল 21 নভেম্বর আঘাত হানে ইউক্রেনের দিনিপ্রোতে। ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য না হলেও এমন নকশায় শব্দের চেয়েও দ্রুতগতির এ অস্ত্র অপ্রতিরোধ্য বলে দাবি মস্কোর। এর ধ্বংসাত্মক ক্ষমতার দাবিতে নড়ে বসেছেন পশ্চিমা সমরবিদরাও। বৃহস্পতিবার রাশিয়ান বার্তা সংস্থা টাস জানায়, রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে হামলার সমুচিত জবাব দিতে দুদিনে ইউক্রেনের 17টি লক্ষ্যে শতাধিক ড্রোন ও 90টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। পুরো ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধসিয়ে দেওয়ার লক্ষ্যে বিশাল পরিসরে এ হামলা, অভিযোগ কিয়েভের। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে এমন হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভয়াবহ মানবিক দুর্যোগের মুখে ইউক্রেনের 10 লাখের বেশি মানুষ। Был на 5 точках. Только здесь сказали соседи, что есть. Генератора у нас, например, нету в нашей оптике. Мы не можем проверить зрение. 2.5 বছরের যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের রাজধানীতে সরকারি কোনো স্থাপনায় হামলা চালায়নি রাশিয়া। কিন্তু পশ্চিমা দেশগুলোর দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেনের হামলার জবাবে মস্কোর পরবর্তী লক্ষ্য কিয়েভের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। হুমকি পুতিনের। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত দেশগুলোর নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার যোগ দিয়ে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Мы будем отвечать, в том числе и возможным продолжением испытания орешника в боевых условиях, как это было сделано 21 ноября. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে উচ্চ সুরক্ষিত কিয়েভ। কিন্তু পুতিনের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ওরেশনিক হাইপারসনিক মিসাইল। এমনকি পারমাণবিক হামলার সমতুল্য হতে পারে ওরেশনিকের আঘাত, বলছেন পুতিন। আরও বলছেন, ইউক্রেনকে পশ্চিমাদের দেয়া অস্ত্রের চেয়েও শক্তিশালী রুশ অস্ত্র ভাণ্ডার। Сколько вооружения поставлено на Украину и сколько планируется поставить? Что касается производства соответствующих ракетных сил. ইউক্রেনে গেল সপ্তাহের হামলায় ব্যবহৃত ওরেশনিকের ধ্বংসাবশেষ পরীক্ষা করে পশ্চিমা অস্ত্রবিদরা অবশ্য পুতিনের সব দাবি খারিজ করে দিয়েছেন। You know, if the weapon were inherently terrifying, he would just use it. But that's not quite enough. He's had to use it, and then he had to do a press conference, and then he had to do a second press conference to say, hey, this thing is really scary. এদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিয়ে যেতে পারেন বলে খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পুতিন। এমনটা বাস্তবে ঘটলে পুরো অস্ত্রভাণ্ডার ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে রাশিয়া, হুঁশিয়ারি প্রেসিডেন্টের। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় কিছু পারমাণবিক অস্ত্র উত্তরাধিকার সূত্রে পেলেও রাশিয়া যুক্তরাজ্যের নিরাপত্তার আশ্বাসের বিনিময়ে 1994 সালের বুডাপেস্ট চুক্তির অধীনে সেসব অস্ত্র সমর্পণ করে ইউক্রেন। নুসরাত কামাল, এখন বিশ্ব। অবশেষে প্রথমবারের মতো ফেডারেশনগুলোর কমিটিতে এসেছে শিক্ষার্থী প্রতিনিধি। দেশের পট পরিবর্তনের পর আগের কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটির 4টি ফেডারেশনের শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবনিযুক্ত এইসব প্রতিনিধির চাওয়া ঢাকা বা রাজধানী কেন্দ্রিক নয়, রাজধানীর বাইরে খেলা ছড়িয়ে দেবেন দেশের সর্বত্র জুড়ে। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদনে দেখবেন বাকিটা। দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন যেন কয়েকজন সংগঠকের হাতের মুঠোয় বন্দী। বছরের পর বছর ধরে পদ আঁকড়েছিলেন কিছু সংগঠক, ফলে অনেকটাই স্থবির হয়ে পড়ে ফেডারেশনগুলো। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লাগে। তারই অংশ হিসেবে শুরুতেই সার্চ কমিটি গঠন করা হয়। তাদের পরামর্শ অনুযায়ী ভেঙে দেয়া হয় পুরনো কমিটিগুলো, দায়িত্ব দেয়া হয় অ্যাডহক কমিটিকে। আর সেখানেও নতুনত্বের ছোঁয়া। প্রথমবার ফেডারেশনগুলোর কমিটিতে এসেছেন শিক্ষার্থী প্রতিনিধি।
প্রথম দফায় 9টি ফেডারেশনের কমিটি নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তার মধ্যে ব্রিজ, বাস্কেটবল, টেনিস ও অ্যাথলেটিক্স ফেডারেশনে এসেছেন শিক্ষার্থী প্রতিনিধি। জাতীয় দলের জার্সি গায়ে বাস্কেটবল কোর্ট মাতিয়েছেন অনিরুদ্ধ বর্ণ। এখনও খেলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলে। এবার তার কাঁধে চেপেছে ফেডারেশনের দায়িত্বও। বর্তমানে জিনিসটা আমি খুব এনজয় করছি, কারণ আমার আগে থেকে প্ল্যান ছিল আমি ক্রীড়াক্ষেত্রেই থাকবো। তো চেয়েছিলাম দীর্ঘদিন আমি পেশাদারভাবে খেলেই যাব, বাট খুব তাড়াতাড়ি এই সুযোগটা আসছে, তো চেষ্টা করব এটা ভালো কিছু করার। দেশের ক্রীড়াঙ্গনে অপরিচিত হলেও পুরনো খেলা ব্রিজ। কার্ড দিয়ে খেলা হয় বলে অনেক নেতিবাচক ধারণা থাকলেও এই খেলার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এই ফেডারেশনের প্রতিনিধি হিসেবে এসেছেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুল হাসান সুমন। জুলাই পরবর্তী প্রেক্ষাপটে যে কোনো জায়গাতেই শিক্ষার্থীদের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি, এটা আমরাকে সাধুবাদ জানাই। এবং ব্রিজে আমি শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে চেষ্টা করব যাতে বিভিন্ন ভার্সিটিগুলোতে, পাবলিক ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজগুলোতে এই ব্রিজ খেলাটা বা ডুপ্লিকেট ব্রিজটাকে আরও কীভাবে সম্প্রসারণ করা যায়। ইনডোর গেমস হওয়ায় দুটি ডিসিপ্লিনই নির্দিষ্ট গণ্ডিতে বন্দী। তবে দুই তরুণের কণ্ঠেই খেলাগুলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য। ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে, খুলনায়, এরা হাতে গোনা আপনার কয়েকটা বিভাগীয় জেলা যারা আছে, এখানে যারা একটু শখ করে থাকে বা পছন্দ করে খেলাটাকে, তারাই নর্মালি খেলে থাকে। বাট আমার নেক্সট যে টার্গেটটা থাকবে, সেই নেক্সট টার্গেটটা হচ্ছে জিনিসটাকে এই খেলাটার মধ্যে আরও পেশাদারিত্ব নিয়ে আসা। ব্রিজে আসলে বিভিন্ন জেনারেশন বেসিসে প্লেয়ারগুলা ব্রিজ ফেডারেশনে আসেন বা ডুপ্লিকেট ব্রিজ খেলেন। সেক্ষেত্রে 2014-15 পরবর্তীতে ব্রিজে একদমই এই যে নতুন যে প্লেয়ারগুলা, স্পেশালি ভার্সিটি কেন্দ্রিক যেই প্লেয়ারগুলো আসতেন, সেই আসার ফ্লোটা একদম কমে গিয়েছে। তা আমাদের চেষ্টা থাকবে যে ব্রিজটাকে আরও বেশি শিক্ষার্থী কীভাবে সম্পৃক্ত করা যায় সেই ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব থাকবে। শিক্ষার্থীদের হাত ধরেই উঠছে নতুন বাংলাদেশের ঝান্ডা। ক্রীড়াঙ্গনে তারা কেমন ভূমিকা রাখবেন তা সময় বলে দিবে। উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু সিম্পল ব্যাপার, কিন্তু আমাদের ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা। ফলাফল নির্ধারণের শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা। 1 মাস সময় পাওয়ায় নভেম্বরের শেষে কমেছে চাপ। ঢাকায় পাবলিক টয়লেটের সংকটে ঝুঁকিতে জনস্বাস্থ্য, টাকা দিয়ে পরিচালনার মডেলেও পরিবর্তন আনার দাবি। অপরিকল্পিত ড্রেজিংয়ে 2.5 বছরেও চালু হয়নি জামালপুরের ফেরিঘাট টার্মিনাল। দুর্ভোগ লাঘবে সচলের দাবি। এবং দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া। ফেডারেশনের কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি, খেলাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আশা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।